আমার ব্যথা কমেছে। আজ আবার আরেকবার করবি। এই বিধবা জীবনে আর একা থাকা ভালো লাগছে না। তুই যেদিন থেকে আমার বাড়িতে ভাড়া এসেছিস সেদিন থেকেই আমাকে লুকিয়ে লিকিয়ে দেখিস। যা, তেলের শিশিটা নিয়ে আয়। সেদিন রাতে কাকিমা যা করল তা কোনোদিন ভুলব না। আমি চয়ন, যে ঘটনাটা আজ বলতে যাচ্ছি সেটা ঘটেছিল আজ থেকে প্রায় ৬ বছর আগে। তখন আমি অজন্তা কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতাম। পোস্টিং ছিল বহরমপুরে। মাইনে কম হওয়ায় বাধ্য হয়ে মেসবাড়িতেই থাকতে হতো। আমি বরাবরই খাদ্যরসিক, তাই মেসের পানসে খাবার খেয়ে আমার পোষাচ্ছিল না। কম ভাড়ায় একটা বাড়ি খুঁজছিলাম, যাতে একটু ভালোমন্দ কিছু খেতে পারি। বেশি দেরি হল না, এক ওষুধের দোকানদার সন্ধান দিলেন একটি বাড়ির। কিন্তু সমস্যা হল পেইং গেস্ট থাকতে হবে। এক রবিবার সকালে বাড়ি দেখতে গেলাম। গিয়ে দেখলাম একতলা বাড়ি, সামনে একটা সুন্দর বাগান। কলিং বেল বাজাতে এক ভদ্রমহিলা এসে গেট খুলে দিলেন। উনি আমায় সঙ্গে করে ভেতরে নিয়ে গেলেন। গিয়ে দেখলাম একটাই বেশ বড় ঘর, সঙ্গে লাগোয়া বাথরুম ও রান্নাঘর। ঘরটা আমার খুব পছন্দ হল, কিন্তু ভাবছিলাম আমি এই ঘরে থাকলে ভদ্রমহিলা কোথায় থাকবেন। এই কথা ভাবতে ভাবতেই ভদ্রমহিলা এক থালা লুচি আর আলুর দম নিয়ে ঘরে ঢুকলেন। এবার আমি আমার নিজের পরিচয় দিয়ে ওনার তৈরি জলখাবারের খুব প্রশংসা করলাম। ওনার হাতের খাবার খেয়ে বুঝলাম আমার এখানে থাকতে অসুবিধা হবে না। শুধু ওনার পরিচয় আর ভাড়া কত নেবেন জানলে খুব ভালো হয়। এবার তিনি বলতে শুরু করলেন। ভদ্রমহিলার নাম অঞ্জনা সেন। বছর ৮ আগে ওনার স্বামী মারা গেছেন। উনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আর সবচাইতে মর্মান্তিক ঘটনা ঘটছে আজ থেকে প্রায় ৭ মাস আগে অঞ্জনা দেবীর মেয়ে মীরা সুইসাইড করে প্রেমঘটিত কারণে। স্বামীর পেনশনের ৪,০০০ টাকায় ওনার চলছে না, তাই টাকার প্রয়োজনেই বাধ্য হয়েই বাড়ি ভাড়া দিচ্ছেন। আমাকে থাকা খাওয়া বাবদ ৩,০০০ টাকা দিতে অসুবিধা হবে কিনা জিজ্ঞাসা করলেন। আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম। এত কম টাকায় খাওয়া দাওয়া সমেত এত ভালো ঘর পাব না। তাছাড়া মেসের চেয়ে ১,০০০ টাকা কমও লাগছে। কিন্তু একটাই চিন্তা হচ্ছিল যে অঞ্জনা কাকিমা কোথায় থাকবেন। তাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম। উনি বললেন উনি রান্নাঘরে থেকে যাবেন। যদিও আমার এটা শুনে খারাপ লাগল, তাও আমি কাকিমাকে বলে গেলাম আমি দুপুরেই সবকিছু নিয়ে চলে আসব। এবার আমি একটু অঞ্জনা কাকিমার বর্ণনাটা দিয়ে রাখি। অঞ্জনা কাকিমার বয়স প্রায় ৫২ হবে। চেহারা খুব ভারী, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা। শাড়ি আর ব্লাউজ পরেন বাড়িতে, দেখতে বেশ আকর্ষণীয়। আমি ৪:৩০-র মধ্যে সব কিছু নিয়ে কাকিমার বাড়িতে চলে আসলাম। কাকিমাও আমাকে সব জিনিসগুলো গোছাতে সাহায্য করলেন। সব কিছু ঠিকঠাক করতে সন্ধে ৭টা বেজে গেল। কাকিমা চা করল। চা খেতে খেতে আমার কি কি খেতে ভালো লাগে জানলেন। আমি আমার পরিবারের কথা, অতীতের কথা সব ওনাকে বললাম। উনিও বললেন উনি শিক্ষক মশাইয়ের দ্বিতীয় স্ত্রী। দারিদ্র্যের কারণেই বয়স্ক শিক্ষক মশাইকে বিয়ে করেন। মীরা ছিল কাকিমার সৎ মেয়ে। ছোটবেলার থেকে মানুষ করলেও কাকিমাকে কোনো দিন মায়ের সম্মান দেয়নি। কাকিমার যখন বিয়ে হয় কাকিমার বয়স ৩২, কাকুর ছিল ৪৬ আর মীরার ছিল ৫। প্রধানত মীরাকে দেখার জন্যই কাকু বিয়ে করেছিলেন। শিক্ষক মশাই মারা যাবার পর মীরার ব্যভিচারিতা আরও বৃদ্ধি পায়। কলেজের এক প্রফেসরের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার কিছুদিন পরে আত্মহত্যা করে। এত কিছুর পরও কাকিমা নিজেকে সামলে নিয়ে নতুন করে বাঁচতে চান। সারাদিনের ধকলের পর রাতের খাবার খেয়ে দুজনেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। রাত ২টো নাগাদ প্রসাব পেলে বাথরুমে যেতে গিয়ে কাকিমাকে দেখে আমার কেমন যেন মনে হল। কোনো রকমে বাথরুম থেকে ফিরে কাকিমাকে দেখতে থাকলাম। কাকিমা শুধু একটা শাড়ি পরে চিত হয়ে ঘুমোচ্ছে। দেখেই নিজেকে সংযত রাখতে পারছিলাম না। কিন্তু প্রথম দিনেই এতটা এগোনো ঠিক নয়। কাকিমার ইচ্ছে আছে কিনা জিজ্ঞাসা করা দরকার। আমি ভাবলাম কাকিমাকে যদি আমার সাথে রাতে ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারি তাহলে ভালো সুযোগ পাওয়া যাবে। পরের দিন আমি কাকিমাকে রাতে আমার ঘরেই শুতে বললাম। কাকিমাও বলল কাল রান্নাঘরে শুয়ে ঠিক ঘুম হয়নি, কিন্তু যেহেতু ঘর ভাড়া দিয়েছেন তাই লজ্জায় আমাকে কিছু বলতে পারেনি। আমার প্রস্তাবে কাকিমা খুশি হলেও আমাকে নিরাশ করে কাকিমা মেঝেতে বিছানা করে শুতো আর আমি খাটে শুতাম। এরকম কিছুদিন চলার পর মোক্ষম সুযোগটা এলো
পরের শনিবার বাথরুম পরিষ্কার করতে গিয়ে কাকিমা পা মুচকিয়ে পড়ে গেল। এই কদিনে আমার সাথে কাকিমার খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। আমি আওয়াজ পেয়ে বাথরুমের দরজার সামনে যেতেই কাকিমার কান্না শুনতে পেলাম। আমি গিয়ে জিজ্ঞাসা করাতে বললেন উনি পড়ে গেছেন বললেন। আমি দরজা খুলতে বললাম। উনি কিছুক্ষণ পরে হামাগুড়ি দিয়ে কোনো রকমে দরজা খুলে দিলেন। আমি দেখলাম কাকিমার ফর্সা মুখ ব্যথায় গোলাপি হয়ে গেছে। কোনো রকমে পেটিকোট পরেছে বোঝা যাচ্ছে। পায়ে হাতে ময়লা লেগে আছে। আমি জল দিয়ে সব ধুয়ে কাকিমাকে স্নান করাতে গেলে কাকিমা বলল তার অস্বস্তি লাগছে। আমি কাকিমাকে বললাম এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, কোনো বিপদে আমাদের দুজনকেই একে অপরের পাশে দাঁড়াতে হবে। জিজ্ঞাসা করলাম ব্যথা কি একটু বেশি লেগেছে, হেঁটে ঘরে যেতে পারবে? কাকিমা বলল আমি দাঁড়াতে পারছি না, পায়ে আর কোমরে ব্যথা করছে। আমি কাকিমাকে সাবধানে কোলে তুলে নিয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। কাকিমা একটা পেটিকোট জড়িয়ে রইলেন। কাকিমা জিজ্ঞাসা করল আমি আজ কি খাব? বললাম তুমি শুয়ে রেস্ট নাও, আমি কিছু খাবার আর ওষুধ নিয়ে আসি। ওই বলে আমি স্নান করতে গেলাম। আমি স্নান সেরে তাড়াতাড়ি রেডি হয়ে ওষুধ আর খাবার নিয়ে এলাম। তারপর কাকিমাকে খুব যত্ন করে খাওয়ালাম ও কাকিমার মুখ নিজে হাতে করে ধুয়ে দিলাম। কাকিমাও খুব খুশি হল আর বলল এত যত্ন আমার কেউ কোনোদিন করেনি রে। আজ পড়ে না গেলে জানতেই পারতাম যে কেউ আমায় এত ভালোবাসতে পারে। আমি বললাম অনেক কথা বলেছ, এবার ওষুধগুলো খেয়ে নাও, তারপর আমি তোমার পায়ে আর কোমরে মলম লাগিয়ে দিচ্ছি। কাকিমাকে ওষুধগুলো খাইয়ে দিয়ে আমি প্রথমে পায়ে ভালো করে মলম লাগিয়ে ম্যাসেজ করে দিলাম। তারপর কোমরে মালিশ করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে কাকিমাও ঘুমিয়ে পড়ল। একটু অগোছালো ভাব দেখে অস্বস্তি হচ্ছিল। আবার মনে হল না, আজকে না, কাকিমা সুস্থ হলে কিছু করা যাবে। আমি যে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল কাকিমার ডাকে। চোখ খুলে দেখি ঘর পুরো অন্ধকার। মোমবাতিগুলো কখন শেষ হয়ে নিভে গেছে। আমি কাকিমাকে দেখতে পারছি না বলে কাকিমাকে নাইট ল্যাম্পটা জ্বালাতে বললাম। কাকিমা লাইট না জ্বালিয়ে ঘরের অন্য দিকের একটা জানলা খুলে দিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল। বাইরের ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢুকছে। দূরের স্ট্রিট ল্যাম্পের বাগানের গাছের ভিতর দিয়ে কিছুটা এসে ঘরের মেঝেতে এসে পড়ছে। কাকিমা বলল আজ পায়ের ব্যথাটা কমেছে। আমি জানি কাল তুই আমাকে দেখে অনেক কিছু কল্পনা করেছিস। কাল আমি অসুস্থ ছিলাম বলে কিছু বলতে পারিনি। আমি খানিকটা লজ্জা পেলাম, তবুও সাহস করে বললাম তুমি কি আমার সাথে গল্প করবে কাকিমা? আমার কাছে দারুণ একটা জিনিস আছে, সেটা দিয়ে গল্প করলে তোমার খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমরা বুঝেছ তো বলতে চাচ্ছি? কাকিমা বলল তুই যেদিন থেকে এসেছিস সেদিন থেকে আমি খেয়াল করেছি তুই আমাকে আর চোখে দেখিস। আমি যখন বাথরুমে কাপড় কাচি তখন আমার দিকে তাকিয়ে থাকিস। আবার যখন উবু হয়ে বসে ঘর মুছি তখনও কিসের প্রতি যেন একটা টান তোর চোখে দেখা যায়। যা, ওই টেবিলের উপর থেকে তেলের শিশিটা নিয়ে আয়, তোর সাথে আজ গল্প করব। একটু পর আমি আর কাকিমা গল্প করতে শুরু করলাম। সকাল সকাল 2.5 ঘন্টা আমরা আড্ডা দিয়েছি। মনটা বেশ প্রফুল্ল লাগছে। ওদিকে কাকিমার চেহারায় এক ধরনের প্রশান্তির ছাপ দেখা যাচ্ছে। একটু পর কাকিমা স্নান সেরে কিছু নাস্তা তৈরি করল আর আমি ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম। কাকিমাকে বললাম কলেজের নোটের কাজটা জমে উঠেছিল, তাই সকালে বেরোতে হবে। কাকিমা বলল একটু সাবধানে যাস। আমি মাথা নেড়ে বেরিয়ে গেলাম। রাস্তায় সাইকেল চালাতে চালাতে মনে হচ্ছিল ঘরের ভেতর ওর মুখটা এখনও সামনে ভেসে উঠছে। চোখে সেই কৃতজ্ঞতা আর একটু অন্যরকম আলো। কাজ শেষ করে দুপুরের দিকে ফিরলাম। উঠোন ফাঁকা। দরজার কাছে এলেই ভেতরে চাপা গলায় কিছু আওয়াজ পেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কাকিমা কারো সাথে গল্প করছেন, কিন্তু একটু এগিয়ে জানলার পাশে দাঁড়াতেই যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঘরের মাঝখানে যতীন কাকু বসে আছেন, মাঝ বয়সী কিন্তু এখনও যুবক চেহারা। কাকিমা ওর সামনে বসে দুজনেই বেশ গম্ভীর মুখে আলাপ করছিলেন। যতীন কাকুর হাত ধীরে কাকিমার হাতের ওপর রাখা,
কাকিমা টানেও সরাচ্ছেন না, আবার পুরোপুরি প্রত্যাখ্যানও করছেন না। সেই মুহূর্তে কাকিমার চোখে এমন এক শূন্যতা দেখলাম যা আমার কাছে একেবারে নতুন। আমি স্থির হয়ে গেলাম। বাইরে বৃষ্টির শব্দ, ভেতরে চাপা শ্বাস আর অস্বস্তিকর নীরবতা। যতীন কাকু নিচু গলায় বলছিলেন, তুমি সবসময় একা থাকো, কাউকে তো দরকার পাশে। কাকিমা চোখ নামিয়ে রাখলেন, কিন্তু থামালেন না। আমার গলা শুকিয়ে গেল। মনে হচ্ছিল আমি যত্ন করেছি, পাশে থেকেছি, তবুও কাকিমা অন্য কারো দিকে হাত বাড়াচ্ছেন। তবু ভেতরে কোথাও আবার একটা কাঁপুনি, এই দৃশ্যটা যেন আমাকে টেনে ধরে রাখল। জানালা থেকে সরতে চাইলাম, কিন্তু পারলাম না। ঠিক তখনই কাকিমার চোখ হঠাৎ আমার দিকে চলে এলো, যেন টের পেলেন কেউ দাঁড়িয়ে আছে। আমাদের চোখ চোখি হল এক মুহূর্তের জন্য, তীব্র, অস্বস্তিকর, আবার ভয়ঙ্কর টান টান। আমি সরে গেলাম তড়িঘড়ি, বুক ধরফর করছিল। মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, এখন থেকে আমাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না। খানিক বাদে যতীন কাকু উঠে দাঁড়ালেন, দরজার কাছে এসে কাকিমাকে কিছু একটা ফিসফিস করে বললেন। কাকিমা শুধু মাথা নেড়ে উত্তর দিলেন। তারপর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে কাকিমা ফিরে এলেন ঘরে। আমি বুঝলাম এটাই সুযোগ আমার পিছু সরার, কিছু নেই, তাই সাহস করে ঘরে ঢুকলাম। কাকিমা আমাকে দেখে প্রথমে একটু থমকে গেলেন, যেন কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছেন না। তারপর ধীরে চুপচাপ খাটে বসলেন। আমি কোনো রাগ দেখালাম না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর কাকিমা নিজেই মুখ খুললেন, কণ্ঠে যেন দম আটকে আসা দীর্ঘশ্বাস। তুই তো সব দেখেছিস, তাই না? কাকিমা নিচু চোখে বললেন। আমি চুপ রইলাম, শুধু মাথা ঝুঁকিয়ে জানালাম হ্যাঁ। কাকিমা দীর্ঘক্ষণ নীরব থেকে হঠাৎ বলতে শুরু করলেন, তুই জানিস না রে, বিধবা হবার পর থেকে আমার জীবনটা কত ফাঁকা হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষজন আসে যায়, আমি কাজ করি, হাসিমুখে কথা বলি, কিন্তু ভেতরে ভেতরে আমি একেবারে একা হয়ে গেছি। এই একাকিত্বটাই মানুষকে মেরে ফেলে রে। আমি হালকা গলায় বললাম, কাকিমা, তুমি তো বলেছ আমি আছি এখন। কাকিমা আমার দিকে তাকিয়ে হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে তীব্র কষ্ট লুকিয়েছিল। হ্যাঁ, তুই আসার পর থেকে অনেকটা বদলেছে আমার দিন। তোর সাথে আড্ডা, তোর যত্ন, সব কিছুতেই একটা ভরসা পাই। কিন্তু তার আগে এই যত বছর আমি একা কেটেছি, তখন যতীনই মাঝে মাঝে এসে দাঁড়াত পাশে। লোকটা বয়সে বড়, কিন্তু মানুষটা আমায় বোঝার চেষ্টা করত, সময় দিত। আমি যখন ভেঙে পড়তাম তখন একটুখানি ভরসা পেতাম ওর কাছে। মাঝে মাঝে রাতে আমার সেবা করত। তুই বুঝবি না রে, ওই সঙ্গ কতটা জরুরি হয়ে পড়ে একজন বিধবার জীবনে। কথাগুলো বলতে বলতে কাকিমার চোখ ভিজে উঠছিল। আমি ধীরে ওর পাশে গিয়ে বসলাম। কাকিমা বললেন, তুই বাড়ি ভাড়ার জন্য যখন এলি, তখন থেকে যতীন আর আসত না। আমারও আর মন চাইত না জানিস, তোর সাথে আড্ডা দিতে দিতে দিন কেটে যেত। আমি ভেবেছিলাম হয়তো আর একাকিত্ব অনুভব করব না। কিন্তু আজ দুপুরে সুযোগ বুঝে যতীন হঠাৎ চলে এলো। আমি আটকালাম না, বুঝলি রে। কখনো কখনো ভেতরের শূন্যতা মানুষকে দুর্বল করে দেয়। তাছাড়া বিধবা মহিলাদের আকাঙ্ক্ষা একটু বেশি থাকে। সকালে তোর সাথে গল্প করার কিছুক্ষণ পরেই আবার আমার মন কেমন যেন করছিল, তাই যতীনকে ডেকেছিলাম। আমি কাকিমার দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম ও শুধু নিজের ভুল স্বীকার করছে না, ও আসলে ভেতরের জমে থাকা দুঃখ আমার সাথে ভাগ করে নিচ্ছে। আমি ধীরে বললাম, কাকিমা, তোমার জায়গায় থাকলে হয়তো আমিও এমন করতাম। কাকিমা চমকে আমার দিকে তাকালেন, তারপর দীর্ঘশ্বাস ফেললেন। তুই বুঝলি বলে মনে হালকা লাগছে রে। আমি চাই না তোকে কিছু লুকাতে। তুই এসেছিস বলে আজ আমি আবার বাঁচতে শিখছি। আমি শুধু চুপচাপ বসে ওর পাশে রইলাম। মনে হচ্ছিল এই মুহূর্তে কোনো শব্দের দরকার নেই, কেবল কাছাকাছি থাকার মধ্যেই সব উত্তর লুকিয়ে আছে। এরপর আরও ৪ বছর বহরমপুরেই পোস্টিং ছিল। প্রত্যেক দিন এই ৪ বছর আমি কাকিমার অনেক সেবা করেছি, যেটা বিধিবা কাকিমার কল্পনার বাইরে। যেদিন আমার কলকাতায় ট্রান্সফারের চিঠি এলো, কাকিমা খুব কেঁদেছিল। আমি তারপরের দিন ছুটি নিলাম, সব গোছাগাছ করব বলে। পরদিন কাকিমা আমাকে ছাড়তে স্টেশনে এসেছিল।
আমি তাকে কিছু না বলে তার টিকিট কেটে রেখেছিলাম, ভাগীরথী এক্সপ্রেসের এসির টিকিট। তাই আমি ওকে বলেছিলাম ট্রেন না ছাড়া অবধি আমার সাথে ট্রেনে বসতে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিলে কাকিমা আমাকে বলল, এবার কি হবে, একে টিকিট নেই, তারপর এসি কামরা, তোকে অনেক টাকা ফাইন দিতে হবে। আমি তখন ব্যাগ থেকে টিকিট বের করে দুজনের নাম দেখলাম। সারা রাস্তা আমরা অনেক গল্প করলাম। সকাল শিয়ালদা পৌঁছে আমি একটা খুব ভালো এসি হোটেল নিলাম। কাকিমা বলল, বাড়ি যাব কবে? আমি বললাম, আজ আমি আর তুমি এই হোটেলে সারা দিন থাকব, আর কাল বিকেলে আবার তোমাকে ট্রেনে তুলে দেব। এই দুদিন আমি কাকিমাকে কলকাতা ঘুরিয়ে দেখালাম, সিনেমা দেখালাম, ভালো কয়েকটা শাড়ি, ব্লাউজ আর ছোট জামা কিনে দিলাম। কাকিমাকে বললাম, আমি প্রতি মাসে একবার করে বহরমপুরে আসব, আর তখন তোমার কাছেই থাকব। সেদিন তুমি এই জামাগুলো পরে আমার সামনে আসবে। ও ভীষণ খুশি হল, কিন্তু আমাকে ছেড়ে থাকার কষ্টটা কিছুতেই ভুলতে পারছিল না। তাই আমি ঠিক করলাম, আজ আমরা আর ঘুমাবো না, সারা রাত গল্প করব। হোটেলেই অল্প ডিনার করে রুমে এসে সেদিন সারা রাত ও তার পরের দিন সকাল 11:30 অবধি অনেক সময় কাটিয়েছি। এই 4 বছরের অভ্যেসের ফলে তখন আর আমাদের ক্লান্তি লাগল না। কাকিমার ফেরার ট্রেন ছিল 12:40 তাই আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে গেল। আমরা দুজনে একসঙ্গে স্টেশনে গেলাম। কাকিমা যাবার আগে শুধু আমার থেকে কথা নিয়ে গেল যে আমি প্রতি মাসে অন্তত 3 দিন যেন আমি কাকিমার বাড়িতে থাকি। এরপর কাকিমাকে ট্রেনে তুলে দিয়ে আমিও নতুন ভাড়া বাড়ি খুঁজতে শুরু করলাম।